আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে ছাদে এসে দেখলাম একদম ফুলে ভরা ছাদ, রমরমা অবস্থা। বেলি ফুলের সাদা ধবধবে হয়ে আছে চারদিক। আর এই তো বেলি ফুল গাছে একটা গোটা পেকেছে। এটা রোপণ করলে হয়তো বা বেলি ফুলের গাছ হবে। এরকম আরও ৩-৪টা খুঁজে পেলাম, নিয়ে নিয়েছি। দেখি রোপণ করে গাছ ওঠে কিনা। আগে তো আমি এই বেলি ফুলের চারাটা নার্সারি থেকে কিনেছিলাম। তো এইগুলোতে গাছ হয় কিনা আমি সঠিক জানি না, তবে ট্রাই করব। তো কিছু বেলি ফুল উঠিয়ে নিচ্ছি। প্রতিদিন এই কাজটা আয়াত করে। আয়াত আমার জন্য ফুল তুলে নিয়ে যায়। আজকে যেহেতু আমি হাঁটাহাঁটি করছিলাম, ভালো লাগছিল। তো উপরের রুমে আলিফ পড়ছিল। আলিফকে বললাম একটু ভিডিও করো, আমি কয়েকটা ফুল তুলি। আর কয়েকটা ফুল উঠালাম। চারদিকে একদম সুগন্ধে মোমো করছে। পাশাপাশি পাখির তো কিচিরমিচির আছে। বিশেষ করে বাবুই পাখির কিচিরমিচির খুব বেশি কানে লাগছিল। আর কোকিল তো সকাল থেকেই ডাকতে শুরু করে। একবার ডাকা শুরু করলে কিন্তু সহজে থামে না। একদম অনেকক্ষণ সময় ধরে ডাকতে থাকে। এতটা সুরেলা মিষ্টি আওয়াজ, কি বলবো। তো আগে টিভিতে বিভিন্ন নাটকে শুনতাম কোকিলের আওয়াজ, বাড়িতে এসে একদম সরাসরি শুনতে পাই। আসলে ওগুলো গ্রামে না থাকলে কিন্তু পাওয়া যায় না। তো ফজরের নামাজের পর আমি এখানে পরোটা ডো রেডি করে রেখেছিলাম। তারপর আরও কিছু বাসি ঘরের কাজ করেছি, যেমন ঘর ঝাড়ু দিয়েছি, ফার্নিচার মুছেছি, বাসি বিছনা গুছিয়েছি। এগুলোর পরে কিন্তু আমি ছাদে উঠেছি। তো ছাদ থেকে এসে পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু ৫ জন, পরোটা বানাবো ৫টা, তাও খুব পাতলা করে। কারণ আগের দিন সন্ধ্যায় আমি সই পাক্কন বানিয়েছিলাম। তো অনেকটুকু নাস্তা রয়ে গিয়েছিল, কিছু চিনি ছাড়া, কিছু চিনি দিয়ে। তো সেগুলো আজকে গরম করে সকালের নাস্তায় খাওয়া হবে। তো সেজন্য পরোটাটা কম বানানো হচ্ছে। তো চা দিয়ে পরোটা খাওয়া হবে, কোনো ভাজি বা ঝোল দিয়ে না। তো আমার চ্যানেলে আগে থেকে অনেক ধরনের, প্রায় ৭-৮ ধরনের পরোটা রেসিপি শেয়ার করা আছে। ফ্রোজেন কীভাবে করে এবং পারফেক্ট পরোটা কীভাবে বানায়, সব কিছু ডিটেলে। আপনারা যদি কেউ বানাতে চান কোরবানি উপলক্ষে, তো রেসিপি দেখে আসতে পারেন। এটা যেহেতু মূলত রেসিপি চ্যানেল, আমি ইদানিং ব্লগ ভিডিও দিচ্ছি। তো যারা নতুন অ্যাড হচ্ছেন অনেকে ভাবতে পারেন যে এটা ব্লগের চ্যানেল। তো সেজন্য বলছি এটা ব্লগ প্লাস রেসিপি চ্যানেল। তো অল্প কিছু সবজি বাজার আনিয়েছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আমার পাশে আয়াত ছিল, ও বলছিল আম্মু পিচি গাজরটা আমার মতো বাবু। তো ওর সাথে আমি কথা বলছিলাম আর এগুলো গুছিয়ে নিচ্ছি। ৩ থেকে ৪ দিনের বাজার করাই, বেশি না। কারণ আমরা যেহেতু একবেলা খাবার খাই, তো মানে ভাতটা একবেলা খাওয়া হয়, সেজন্য সবজি বাজার বেশি করি না। তবে কিছু সবজি তো নাস্তার জন্যও লাগে। তো সব কিছু মিলিয়ে এই সবজিটুকু আনিয়েছিলাম। আর সকালে টুকটাক কাজ করার পরপরই কিন্তু আমি নাস্তার আয়োজনে লেগে পড়েছি। আজকে আমার ঘরে বিয়ের আয়োজন। একটা বিয়ে বাড়িতে যেমন আয়োজন করা হয় তেমনই হুলস্থুল চলছিল। আমি একা হাতে করছিলাম। তবে ঘর খুব একটা আমি গুছাইনি। ঘর গুছানোর কাজ বাচ্চা দুজনকে দিয়ে দিয়েছিলাম। কারণ আমি যেহেতু ঝামেলায় আছি বাচ্চারা জানে। আর আমার জামাই তো চলে গিয়েছে বিয়ে করতে শ্বশুরবাড়ি। তো ওর শ্বশুরবাড়িতে গিয়েছে, আর ওর শ্বশুরবাড়ির মানুষের জন্যই আমার এই আয়োজনটুকু করা। তো আমার এই এলোমেলো কথা শুনে কে কী বুঝতে পারছেন আমি ঠিক জানি না। তবে ডিটেইলে আমি বলতে যাচ্ছি। তবে তার আগে একটা কথা বলে নিই। যারা আমার ভিডিওটি স্কিপ না করে এখনও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে, বা আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবে। এখানে আমি গাজর আর নারকেল কষা দিয়ে চুট্টি ভাজি করছি। এটা ঝোল করে রান্না করা হবে, ফ্রিজে রাখার পর ঠান্ডা হওয়ার পর মাখো মাখো হয়ে যাবে, খেতে খুব টেস্ট কিন্তু। তো এদিকে এখনো কোনো ধোয়াফালা করা হয়নি, সব জমে পাহাড় হয়ে আছে। এগুলো তো সামান্য, আরও জমবে। আজকে সারাদিন শুধু কাজের মধ্যে দিয়ে কেটেছে আমার। আর ১০২ ডিগ্রি জ্বর বর্তমানে আমার গায়ে। যখন এই ভিডিওটা দেখাচ্ছি, এখন তো ভয়েস দিচ্ছি পরে। এই এতটুকু জ্বর নিয়ে আমি এই কাজগুলো করেছি। গত ৩-৪ দিন যাবৎ জ্বর আসছে আর যাচ্ছে, খাবারের কোনো রুচি নেই, মুখ হয়ে আছে তেতো। তো এই তো আমার জামাই শ্বশুরবাড়ি দেখাচ্ছি। আমার জামাই শ্বশুরবাড়ি কেমন করে সাজিয়েছে। এটা মানে আমার সতীনের বাড়ি আর কি।
এই তো নির্বাচন নির্বাচন মানে কিন্তু আমার জন্য প্যারা, আর আমার জামাইয়ের জন্য বিয়ের আনন্দ। তাই আমি বললাম আমার জামাইয়ের বিয়ে। কারণ নির্বাচনের 10 থেকে 15 দিন আগের থেকে ওকে আমি চিনতে পারি না। ও যেন একদম অন্য একজন মানুষ। এতটা অচেনা যে মনে হয় না যে ওর 22 বছরের একটা সংসার আছে, ওর বউ আছে, বাচ্চা আছে, এদের প্রতি ওর কোনো দায়িত্ব আছে বা একটা খোঁজখবর নেওয়া কেমন জানি হয়ে যায়। সত্যি একদম অচেনা। আমার মনে হয় রাজনীতি ওর ব্লাডে মিশে গিয়েছে। আর সত্যি কথা বলতে এতটুকু বাড়াবাড়ি যেটা অতিরঞ্জিত আমার কাছে সত্যিই খুব বিরক্তিকর লাগে। এই বিরক্তটা আমি বিয়ের বছর থেকে বহন করে আসছি। তো এদিকে আমি কিছু নুডলস রান্না করে রেখেছি। চুট্টি যেহেতু মিষ্টি নাস্তা একটু ঠান্ডা পরিবেশন করতে ভালো লাগে যেহেতু গরম পড়ছিল খুব। আর ঝাল নাস্তা কিন্তু সবসময় গরম গরম ভালো লাগে। তো চুটিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর নুডলসটা হট বক্সে রেখেছি। তো মেহমানের সামনে পরিবেশন করার জন্য মোসাম্বি রেখেছি, আপেল রেখেছি, ডিমের একটা নাস্তা বানানো ছিল। তারপর সমোসা আর ডালপুরি তো বানানো আছেই ফ্রিজে। বিস্কিট চানাচুরও আছে। তো এগুলো দিয়ে ম্যানেজ করে নিব। তো এইদিকে চুলাটা ভীষণ নোংরা হয়েছিল। বললাম তো আমি অসুস্থ ছিলাম। কোনো দিকে দেখার সুযোগ ছিল না। তো রাগ করে আছি ভাবলাম নাস্তার আয়োজনও করব না। কিন্তু তারপরেও ঘরের দুয়ার থেকে মেহমান এসে ফেরত যাবে এটা তো হতে পারে না। অতিথি আপ্যায়ন করা এটা আমাদের রসুলের সুন্নত। এটা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। আমার মা, আমার শাশুড়ি, বড় বোন সবার কাছ থেকে দেখেছি। অতিথি আপ্যায়নটা কিন্তু আসলে করতে হয়। খালি মুখে কিভাবে কাউকে ফেরত দেওয়া যায়। তো সেজন্য পরিস্থিতি যে জটিল হবে সেটা আমি জানি। সেজন্য একটু প্রিপারেশন নিয়ে রাখা। তো আমি এদিক দিয়ে লেবুর শরবত করার জন্য বেশি করে লেবুকে রস বের করে চিনি দিয়ে ঘন করে গুলে রেখেছি। তারপর ট্যাঙের শরবত বানিয়ে রেখেছি ২ জার। এদিকে আবার আম ট্যাঙের শরবত, লেবুর শরবত এগুলো করে রেখেছি। আর চায়ের জন্য চায়ের লিকার জাল করে ফ্লাক্সে ভরে রেখেছি। আসলে টনসিলের ব্যথা থেকে আমার জ্বর এসেছে। তো জ্বর কমেছে এখন যখন বয়স দিচ্ছি কিন্তু টনসিলের ব্যথাটা এখনও কিছুটা আছে। কথা বলতে গেলে কিন্তু জড়িয়ে আসছে। আর অ্যান্টিবায়োটিকগুলো চলছে এগুলো এখনও কেমন যেন একটা ঝিমুনির ভাব। খুব আবোল-তাবোলভাবে মনে হচ্ছে যেন ভয়েসটা দিচ্ছি। তো মেহমান এসেছে, মেহমানকে আমি কি খাওয়াবো? মেহমান আমার জন্য খাবার নিয়ে এসেছে। কিছু সিঙ্গারা সমোসা এনেছে। আমি যে দোকানেরগুলো পছন্দ করি সেগুলোই আমার ভাগিনা। আর এদিকে কিছু মিষ্টি খাবার এনেছে বাচ্চাদের জন্য, ওরা খাচ্ছে। তো আজকে যেহেতু নির্বাচন, আমার জামাই কিন্তু সেখানে ভোট কেন্দ্রে সকালবেলা চলে গিয়েছে স্কুলে আর কি। তো এদিকে আমি নাস্তার আয়োজনটা করে রেখেছি। তো এগুলো দুপুরের জন্য সিম্পলভাবে একটু বিরিয়ানি করেছি। ঠিক বিরিয়ানি বা খিচুড়ি না, এখানে ডাল দিয়েছি ৩-৪ রকমের, আবার একটু মাংসও দিয়েছি। তো মিশালো কিছু একটা আর কি। কিছু সবজি দিয়েছি, গাজর, আলু, বরবটি, গরুর মাংস, তারপর ৩ রকমের ডাল। আর একটু সালাদ করেছি আর লেবু কেটেছি। একটু বাড়িয়ে রান্না করেছি, আমরা তো ৪ জন। তো নাস্তাও খাওয়া হয়েছে, ক্ষুধা কিন্তু এখনো তেমন আসেনি। বাড়িয়েই করেছি কারণ আবার যদি ভাতের সময় কেউ আসে যেন একটু ভাত দেওয়া যায়। তো যেটা বলছিলাম, আমার জামাই গতকাল রাতে আমাকে একদম খুব পুতু হয়ে আবদার করেছিল। আমিও চিন্তা করছি হঠাৎ এত গ্রীষ্মকালে বসন্ত কেন? এত পুতু ভাব ব্যাপার কি? বললাম, "কি বলতে চাচ্ছ? ঝেড়ে কেশে ফেলো, কিছু একটা আবদার নিশ্চয়ই?" ও বলল, "কালকে একটু কষ্ট করে কিছু ভাতের আয়োজন করতে পারবে?" বললাম, "কেন?" তারপরে বলল যে মানে এই ব্যাপার কেউ তো আসবে বা আমি একদম সরাসরি বলে দিয়েছি, "অসম্ভব। তুমি কি ব্যাক্কেল কিনা? এই অসুস্থ শরীর নিয়ে ২ বেলা রান্না করে খেতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমিও থাকবে না, তুমিও চলে যাবে তোমার শ্বশুরবাড়িতে। আমি এগুলো পারব না। তোমার এত শখ হলে ঘরের সামনে চায়ের দোকান আছে যেখানে ভাতের আয়োজনও হয় ওখানে ফ্রি করে দাও। আমি পারব না এগুলো করতে।" তো এখান থেকে একটু তুতু ম্যামে হয়ে গেল। অনেক পুরনো কথা মনে পড়ে গেল। তোকে আমি সরাসরি এটাই বলে দিয়েছি, "এক কাজ করো, তোমাকে আমি আরেকটা বিয়ে করিয়ে দিই। রাজনীতির সাথে তোমার বিয়েটাই দিয়ে দিই। যখন ২২ বছর সংসার আমি করেছি আর ২০ বছর না হয় রাজনীতির সাথে তুমি একা থেকেই সংসার করো। ভোট দিতে যাব, সোজা ভোট দিব, ঘরে আসবো। পছন্দ মতো যাকে যোগ্য প্রার্থী মনে করে ওকে ভোট দিব, ঘরে আসবো ব্যাস। ১০-১২ দিন ধরে এত নাচানাচি, এত মিছিল, মিটিং, এত বক্তব্য, এত কিছুর দরকার কি? আর এগুলো কি নেতারা করে না? অবশ্যই করে। কিন্তু তাই বলে কি ফ্যামিলির খবর রাখে না? আমি সত্যিই খুব বিরক্ত হয়ে যাই। শুধু এই একটা ব্যাপারে। আর আমার দাম্পত্য লাইফে কিন্তু ও আমার সাথে যতগুলো মিথ্যে কথা বলেছে কম বেশি, তার ভিতরে 80% মিথ্যা কথা কিন্তু রাজনীতি নিয়েই বলেছে। তো সত্যি আমি একদম বিরক্ত। তো কথা বলতে দুপুরে খাওয়ার পর বিকালে একটু জানালার পাশে বসেছিলাম।
1.5 কেজির মতো চনাবুট সিদ্ধ দিয়ে, চনাবুট সিদ্ধ হয়ে গিয়েছে, চনাবুট ভেজে ফেলেছি। তারপর মিষ্টি পাকোড়া ভাজলাম, কারণ সকালে যা নাস্তা করেছি সব শেষ। তারপর এখন আবার কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আবার একটু পাস্তা রান্না করব। এগুলো বিকাল থেকে সন্ধ্যা ভিতর শেষ হয়ে যাবে। আর আজকে সারাদিন এই জ্বর নিয়ে কিন্তু আমার এই কাজের প্যারা। তো আমার জামাইকে বলেই ফেললাম, শেষ পর্যন্ত পারমিশন দিয়ে দিলাম যে আরেকটা বিয়ে করে নাও, দেখি সতীনের সংসার করে তোমার কেমন আনন্দের দিন কাটে আর আমার কেমন কাটে। তো দোয়া করবেন। এলোমেলো অনেক কথা বলে ফেলেছি, যেন ভালো থাকি, সুখে থাকি। এভাবে টোনাটুনি, দুষ্টু মিষ্টি টক ঝাল কথাবার্তা দিয়ে যেন সংসার জীবনটা সুখে দুঃখে পার করে দিতে পারি। আসলে আমাদের এই ধরনের ঝগড়াগুলো দেখলে আমার বাচ্চারাও হাসে। একটা সময় বলে, তোমাদের যে কখন ঝগড়া হয় আর কখন ঝগড়া শেষ বুঝি না, আর এটা কি ঝগড়া না কথা, না কথা কাটাকাটি, কিছুই বুঝতে পারি না। এখন হাসি তো এখন কথা কাটাকাটি, আবার আনন্দের কথা থেকে হঠাৎ দুঃখের কথা, আবার ঝগড়া হচ্ছে মনে হয়, দেখি যে না তোমরা ঝগড়া করছো না, নর্মাল কথা বলছো, কিছুই বুঝতে পারি না। তো চারিদিকে এখন বাজি ফুটাচ্ছে। ভোটের গণনা হয়ে গিয়েছে, আমি আসলাম গেটের ধারে হাসনা হেনার গন্ধ নিতে। আজকে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে, নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থেকে যাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।